এখন নৌশাদ অনেক পরিণত এবং বড় নেতা, তার ব্যবহার আচরণ এত ভালো, তার ভাষা এত মার্জিত, তাকে একেবারে সন্ত্রাসবাদী বানিয়ে দিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট চাওয়ার মুখ থাকবে না। আপনি ভোট নিয়ে কি করবেন? কংগ্রেস তো আপনাকে নেবে না, তাহলে কি আপনি নরেন্দ্র মোদীর সঙ্গে জোট সরকার করবেন? কারণ আপনি অলরেডি নরেন্দ্র মোদীর হয়ে কাজ করছেন, মেঘালয় গিয়ে, ত্রিপুরায় গিয়ে, ভারতবর্ষের সমস্ত জায়গায় গিয়ে। এটা একেবারে চিত্র পরিষ্কার হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি। আর এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একবার তোলপাড়। সবচেয়ে বড় খবর হিসাবে যেটা উঠে এসেছে, একদিকে সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তৃণমূল বিজেপিকে হারিয়ে তারা জয়লাভ করেছে। অপরদিকে নওশাদ সিদ্দিকীর জামিন পেয়ে সারা রাজ্যের মানুষ যেন উৎসবে মেতে উঠেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মধ্যে পেয়েছি ইমতিয়াজ আহমেদ মোল্লাকে। আসসালামু আলাইকুম। ইমতিয়াজ সাহেব, আজকে নওশাদ সিদ্দিকীর যে জামিন, দীর্ঘ টালবাহানা আমরা দেখেছি। তাকে কখনো বারুইপুর কোর্টে একাধিকবার তোলা হয়েছে, কেএলসি থানার কেসে তাকে প্রায় 40 দিন পরে হাইকোর্ট থেকে জামিন নিতে হলো। কি বলবেন? দেখুন, আজকের যে রায়, এই রায়টা 40 দিন আগে হতে পারতো। মানে দুপুরবেলা ধরেছে, সন্ধেবেলা ছেড়ে দেওয়া। মানে আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে, এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কাউকে একদিনও জেল খাটতে হয়নি। তো আজকের এই যে রায় হলো, এইটা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে শেষ করে দিলেন, সর্বনাশ করে দিলেন। মানে আজকে প্রমাণ হলো, যেটা আমরা বারে বারে চিৎকার করছিলাম, রাজ্যবাসী দেখলো যে এই 88 জন মানুষ, তাদের মধ্যে 87 জন যারা মুক্তি পেয়েছে, তারা বেকসুর খালাস পেল। তাদের কোনো অভিযোগের কোনো প্রমাণ বিন্দুমাত্র তুলতে পারলো না, অথচ তাদের একটার পর একটা থানা টানছিল। একবার বারে বারে তারা কখনো বারুইপুর কোর্টে, কখনো বাংশাল কোর্টে যাচ্ছিল, তাদের দিনের পর দিন তারিখ আসছিল। তাদের কোনো তথ্য প্রমাণ ছাড়া 40 দিন তাদের যে আটকে রাখা হলো, এইটা মুখ্যমন্ত্রীকে একদম বেনাকাব করে দিল। তার যে হিংস্র প্রতিহিংসা পরায়ণ যে চেহারা, সেইটা বাংলার মানুষ দেখলো। এবং এটা প্রমাণ হলো যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক বিপক্ষকে, এবং বিশেষ করে আরও বিপক্ষ আছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরও অনেক কেউ আছে, কিন্তু কারো প্রতি এই হিংসা দেখাননি। নওশাদ সিদ্দিকীর উপরে যে প্রতিহিংসা দেখালেন, যে বঞ্চিত নিপীড়িত সমাজের একজন যুবক, তরতাজা যুবক, যে প্রথম রাজনীতিতে এসে মেলে হয়েছে, তার প্রতি কি পরিমাণ বিদ্বেষ বিতৃষ্ণা আছে মুখ্যমন্ত্রীর মনে, সেইটা আজকে প্রমাণ হলো। দেখুন কি অদ্ভুত ব্যাপার, সাগরদিঘিতে তার প্রতিচ্ছবি, প্রতিবিম্ব পড়লো। সাগরদিঘি যে প্রতিচ্ছবি বা সাগরদিঘি যে হার, এই যে নওশাদকে আটকে রাখা, এটাও কি কোনো কাজ হয়েছে? এটা বড় কাজ। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসন চলছিল, গ্রামে মানুষের উপরে অত্যাচার চলছিল, জমি দখল, কাটমানি, মিড ডে মিলের পয়সা চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার চুরি, মাস্টারমশাইদের ঘুষ নিয়ে টাকা নিয়ে তাদেরকে সাদা কাদায় চাকরি দেওয়া, আর যোগ্য প্রার্থীদের রাস্তায় পড়ে পড়ে তারা মার খাচ্ছে, অনশন করছে। এই পুরো নিয়োগতন্ত্রে যে দুর্নীতি, টাকার পাহাড় বেরোচ্ছে পার্থ চ্যাটার্জির ব্যাপারে, গরু পাচার, বালি, কোথায় পাথর, জমি কেলেঙ্কারি তো আছেই। এই টোটাল জিনিসে মানুষ উত্তপ্ত হয়েছিল। ফাইনাল ধাক্কা খেলো, আনিস খানের বাড়িতে ঢুকে মধ্যরাতে পুলিশ হত্যা করলো, এবং তারপরে 15 দিনে বিচার দেবো বলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিচারই দিতে পারলো না, বরঞ্চ ওর বাড়িতে বারে বারে আক্রমণ হলো, তার ভাই আক্রমণ হলো। এবারে নৌশাদের জিনিসটা যেন গদের উপর বিষ পড়া হলো। নৌশাদ এত ভালো ছেলে, গণপ্রতিনিধি, এবং তার কোনো কালো দাগ নেই, তার ব্যবহার আচরণ এত ভালো, তার ভাষা এত মার্জিত, তাকে একেবারে সন্ত্রাসবাদী বানিয়ে দিল। জাতীয় সম্পত্তি ধ্বংস, অমুক তমুক, মানে যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করলো, যারা বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে তার নেতৃত্বে ফার্নিচার ধ্বংস করেছে, যিনি ন্যাশনাল হাইওয়ে বন্ধ রেখেছিলেন সিঙ্গুর জমি আন্দোলনের ক্ষেত্রে, যিনি কলকাতার বুকে 23 দিন অনশন করে পুরো কলকাতাটাকে স্তব্ধ করেছেন, 21 জুলাই প্রতি বছর পুরো কলকাতাকে স্তব্ধ করেন, এবং পথ অবরোধ, রাস্তা ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এগুলো তো বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী শিখেছে। সেই লোক তাকে বলছে যে নাকি এরা হিংসার পথ নিচ্ছে, তারা অশান্তি করছে, তারা মানুষকে কষ্ট দিচ্ছে। আজ মানুষ সাগরদিঘিতে অ্যাকচুয়ালি জবাব দিল যে মুখ্যমন্ত্রী, আপনার নাটক আমরা দেখেছি, বুঝেছি, আপনার ভণ্ডামো আমরা বুঝে গেছি। এইবারে কিন্তু মানুষ জবাব দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যে আমরা দেখেছি যে বামপন্থের শেষ টাইমে, অর্থাৎ ভরাডুবির আগেই পুরো ক্ষমতা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুর্ধর্ষ লড়াই হয়েছে। বামপন্থকে হঠাৎ গিয়ে সংখ্যালঘু মানুষ, দলিত একসঙ্গে লড়াই করে বহু প্রাণ গেছে। আগামী দিনে রাজ্যের কেউ কারে হাল ছাড়তে চাচ্ছে না। তাহলে এই যে সংখ্যালঘুদের যে সংঘাত, খুনোখুনি, সেটা কি আগামী দিনে ফের কি দেখতে হবে এই পশ্চিমবঙ্গে? সময় পাল্টেছে। আমি বাংলার মানুষকে বলবো, যখন যার যাওয়ার সময় হয় না, কেউ আটকে রাখতে পারে না। আর এটা পরিষ্কার হয়ে গেছে, জনগণের মুড কিন্তু এখন
বিজেপি আর তৃণমূলকে কবর দেওয়ার, শ্মশানে জ্বালিয়ে দেওয়ার মুড হয়ে গেছে। অতএব মানুষ যখন খেপবে না, তখন পৃথিবীর কারো শক্তি নেই তাকে আটকে নেবে। সাগর দিঘিতে দেখুন এতদিন কথা বলা হচ্ছিল যে ভোট ভাগ হয়ে মাঝখান থেকে বিজেপি বেরিয়ে যাবে, তাহলে আজকে দেখুন কোথায় তৃণমূল, কোথায় বিজেপি, মানুষ দুটো দলকে কবর দিয়ে কংগ্রেসকে জেতালো। এটা কংগ্রেসের প্রার্থী জিতেছে, কিন্তু এটা জবাব মানুষের এবং এটা জিত মানুষের। এবং এই জিনিস কিন্তু এবার পুরো পশ্চিমবাংলার সুনামির মতো চলবে। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা এই সময় তৃণমূল এবং বিজেপির পাশ থেকে আপনারা সরে আসুন, এদেরকে ছেড়ে দেন। এই তৃণমূলকে বাঁচানোর জন্য, আপনারা বিজেপিকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না, মানুষের সঙ্গে সংঘাতে যাবেন না, প্রাণ হানাহানি করবেন না। এর আগে যখন পরিবর্তন এসছে তখন বিপুল মানুষের প্রাণ গেছে, এবং খুব দুঃখের সঙ্গে বলছি, যে মানুষরা প্রাণ দেয় তাদের 90% মানুষ মুসলিম সমাজের থাকে। মারেও মুসলিম, মরেও মুসলিম। এই খেলা শেষ হওয়ার এটা উপযুক্ত সময়। এখন মানুষ অনেক সচেতন হয়েছে। তাই আমি তৃণমূলের বিশেষ করে যে মুসলিম গুন্ডা বাহিনী পুষে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় খেলায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কেউ মরে না, শোভন চ্যাটার্জির বাড়ির কেউ মরে না, এখানে অধীর চৌধুরীর বাড়ির কেউ মরে না, এখানে বামফ্রন্টের বাড়ির কেউ মরে না, মরে নিচে যারা, তাদেরকে বলছি যে এইটার পট পরিবর্তন হওয়ার সময় লেখা হয়ে গেছে। এই দল এবারে থাকবে না। বিজেপি এবং তৃণমূলকে জনগণ ধুয়ে মুছে সাফ করে দেবে। অতএব আপনার বাড়িতে বউ বাচ্চা আছে, আপনার মা আছে, আপনারা অযথা এই বড় লোকদের খেলায়, এই শাসক দলের খেলায় নিজেদের জীবন, নিজের সমাজের মানুষের জীবন ভাই ভাই লড়াই করে ঝুঁকি নেবেন না। আপনারা নিরস্ত্র হন, পিছু হটেন, বসে যান, কিন্তু এই রাজনীতির খেলায় আপনারা প্রাণ দেবেন না। কারণ পুরো পৃথিবী মিলেও আর এই বিজেপি তৃণমূলকে বাঁচাতে পারবে না। ভারতবর্ষ থেকে মানুষ বিজেপিকে মুছে দেবে, আর বাংলার বুক থেকে মানুষ তৃণমূলকে মুছে দেবে, এটা ফাইনাল। নওশাদের জামিন সত্যি টালবাহানা হলো, এত গড়ালো, এর প্রভাব আগামী নির্বাচনে মানুষ কি নওশাদের দিকে এগিয়ে যাবে, তার পাশে কি দাঁড়াবে, কি মনে হয় আপনার? দেখেন, ভালো বলুন মন্দ বলুন, এই পুরো ঘটনাক্রমে নওশাদ একটা সুপারস্টার হিসাবে উঠে এসছে। নওশাদের শুধু লাভ আর লাভই হয়েছে, আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ক্ষতি আর ক্ষতি হয়েছে, মানে ধ্বংস হয়ে গেছেন। তো এই জায়গায় নওশাদ সিদ্দিকীর যেমন প্রচার পেয়েছে, ঘরে ঘরে আলোচনায় এসছে, আবার নওশাদের প্রতি মানুষের ভালোবাসা, বিশ্বাস অনেক বেড়েছে। যেভাবে দৃঢ়ভাবে সে জেলের মধ্যে ছিল এবং যে কথাগুলো উচ্চারণ করেছে, আমার কোনো অসুবিধা নেই, আমি একটা সাধারণ কয়েদির মতো জেল খাটতে চাই, আমি কোনো ভিআইপি সুখ করতে চাই না, আমি সাধারণ মানুষের লড়াই লড়ছি, অতএব আমি ভিআইপি ট্রিটমেন্ট নিতে চাই না, এই কথাগুলো সোনার অক্ষরে বাঁধিয়ে রাখার মতো। এখন নওশাদ অনেক পরিণত এবং বড় নেতা, অতএব তার প্রতি মানুষ আকৃষ্ট হবে, তার রাজনৈতিক দলের সমৃদ্ধি হবে, এবং তার যে ফেম, যে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করতে নওশাদ ময়দানে এসছে, যেটা প্রতিশ্রুতি দিয়েছে, সেইটা যদি আরও বৃহত্তর রূপ দান করতে পারে, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে যদি বঞ্চিত মানুষের একটা বড় শক্তি, একটা মোর্চা যদি তৈরি করতে পারে, তাহলে নওশাদ সিদ্দিকী একটা পশ্চিমবাংলার রাজনীতিকে একটা নিয়ন্ত্রণ করার জায়গায় পৌঁছে যাবে। আর তা যদি না হয়, তা নাহলে কিন্তু এই বাম কংগ্রেস যারা পুরনো প্লেয়ার, অনেক বড় দল, তারা সুযোগ বুঝে ওই পুরো জায়গাটা, জমিটাকে খেয়ে নিয়ে চলে যাবে। অতএব এইটা ঠান্ডা মাথায় নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক পদক্ষেপগুলো খুব সূক্ষ্মভাবে মেপে ফেলতে হবে। আমরা দেখলাম যে রাহুল গান্ধী কয়েকদিন আগে, সবচেয়ে বড় বিষয়, রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তি কেজরিওয়ালের আপের এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলের পুরোপুরি কংগ্রেস থেকে তারা কোনো রকমভাবে জোটেই নেবে না আগামী লোকসভায়, হঠাৎ এই বার্তাটা রাহুল গান্ধী কেন দিলেন, কি বলবেন আপনি? একটা ভালো সময় আসছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় একটা বিশাল মানবিক মুখ হিসেবে উঠে এসছে, যেখানে বিজেপি, বজরং দল, আরএসএস, মোদি, অমিত শাহ যে হিংসা এবং প্রতিহিংসার, ধর্মীয় উন্মাদনার যে ভারতবর্ষের একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল, সেইটাকে অনেকটা ধুয়ে মুছে অনেক পরিচ্ছন্ন, অনেক মানবিক এবং ভালোবাসার একটা পরিবেশ রাহুল গান্ধী তুলে এনেছে। কিন্তু পরিণত পলিটিশিয়ান হয়েছে। এখন আর রাহুল কিন্তু ইন্দিরা গান্ধীর পোতা শুধু নয়, রাজীব গান্ধীর ছেলে নয়, সে কংগ্রেসের একটা পদাধিকারী নয়, আজ সে রাহুল গান্ধী। রাহুল গান্ধী নিজের একটা ব্যক্তিত্ব, একটা ইমেজ তৈরি হয়েছে, এবং রাহুল গান্ধী কংগ্রেসকে টেনে নিয়ে যাবে। অতএব রাহুল গান্ধীকে কেন্দ্র করে ভারতবর্ষের মানুষ এবং আরও যারা বিরোধী আছে, তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এই সময় একটা মোক্ষম ধাক্কা, মোক্ষম ডিসিশন উনি নিয়েছেন, একটা বিস্ফোরণ ঘটিয়েছেন। আপ এবং তৃণমূল, কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনকে
বিজেপি বিরোধী লড়াই নেওয়া হবে না, কারণ এরা বিজেপির সহযোগী, বিজেপিকে সুবিধা দিচ্ছে, এরা বিজেপির দালাল। এই যে স্ট্যাম্পটা শ্রীমতী মমতা বা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে যে লাগিয়ে দেওয়া হলো না, এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট চাওয়ার মুখ থাকবে না। আপনি ভোট নিয়ে কি করবেন? কংগ্রেস তো আপনাকে নেবে না, তাহলে কি আপনি নরেন্দ্র মোদীর সঙ্গে জোট সরকার করবেন? কারণ আপনি অলরেডি নরেন্দ্র মোদীর হয়ে কাজ করছেন, মেঘালয় গিয়ে, ত্রিপুরায় গিয়ে, ভারতবর্ষের সমস্ত জায়গায় গিয়ে শুধু ভোট কাটার কাজটা করছেন। এটা একেবারে চিত্র পরিষ্কার হয়ে গেছে এবং রাহুল গান্ধীর ঘোষণা এইটাকে আরও বেশি হাইলাইট করেছে, আরও বেশি পরিচ্ছন্ন পরিষ্কার করে দিয়েছে। মানুষের এতে সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2024-এ একটা ভোট দেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম ডিএনপির কর্ণধার ইমতিয়াজ আহমেদ মোল্লা। এনবিটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।